এবারের বাজেটে মধ্যবিত্তদের জন্য কোথাও কি সুখবর? ইতিমধ্যেই কিন্তু এটা আলোচনা শুরু হয়ে গেছে, কারণ 12 লক্ষ পর্যন্ত আয়ে কোনো রকম কর দিতে হবে না। আপনিও কি তাই মনে করেন? আসলে 12 লক্ষর উপরে যে কর দিতে হবে না, ব্যাপারটা এরকম নয়। আসলে একটা ছাড় আছে 75,000 টাকা, কিন্তু 4 লক্ষ টাকার উপরেই একটা কর আছে, আবার 8 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার উপরে আরেকটা কর আছে। এরমভাবে যেটা হচ্ছে তাতে হিসেব করে দেখা যাচ্ছে ওই যে এক্সামশনটা আছে 75,000-এ, ওটাকে ইনক্লুড করে ধরলে পরে তখন 12,75,000 টাকা পর্যন্ত যদি কারো ইনকাম হয় সেখানে কোনো কর দিতে হবে না। সাধারণভাবে যদি দেখি আমরা, সাধারণ মধ্যবিত্ত যারা চাকরিজীবী মধ্যবিত্ত, যারা প্রত্যেক মাসে যাদের টিডিএস কাটে, সেখানে এটা কিন্তু তাদের জন্য একটা রিলিফ হতে পারে। কিন্তু এর সাথে কি তাল মিলিয়ে যে মূল্যবৃদ্ধি হবে না, বা এর সাথে ইনফ্লেশন রেট কোথায় দাঁড়াবে না দাঁড়াবে, এইগুলো কিন্তু কোনো কিছুই আমরা এখনও অবধি দেখতে পাইনি। মানে আমি খুব আজকে বাজেটকে ফলো করতে পারিনি, কিন্তু আমি যেটা মনে হয়েছে আমার বাজেটে 2-3টে ইস্যুকে, মানে 2টো ইস্যুকে বিশেষ করে, একটা হচ্ছে বিহারকে আলাদা করে একটা প্যাকেজের মতো করে দেওয়া। তার কারণ হচ্ছে নেক্সট ইয়ারে হচ্ছে বিহারে ইলেকশন আছে। এই যে ইলেকশন আছে ওখানে, সেই ইলেকশনে এমনিতে বিজেপি এবং নীতিশ কুমারের দলে জেডিইউর যে আছে, সমঝোতা আছে, সেখানেই এটা কিন্তু আজকে খুব নড়বড় এই জায়গাতে। কারণ লাস্ট যে ইলেকশন হয়েছে ওখানে, সেটা হচ্ছে ওখানকার লোকসভা ইলেকশন, সেখানে কিন্তু তাদের অবস্থা যে নড়বড়ে এটা বোঝা গেছে ওখানে। এবং সেই জায়গা থেকে তারা আবার নতুন করে ফিরে পাওয়া, সেই জন্য একটা বিহারকে প্যাকেজ দিয়ে, আসলে এটা পুরোটাই একটা মানে পলিটিক্যাল মুভ, ওদের পলিটিক্যাল গিমিক বলা যেতে পারে। এবং এই যে জায়গাটা তৈরি করছে, এবার ইলেকশনটা হয়ে গেলে তাদের চেহারা আবার অন্যরকম হবে। একই সাথে আমার মনে হয়েছে যেটা এই যে 12,75,000 টাকা রিলিফের কথাটা বলা হচ্ছে, যেটা আজকে বিভিন্ন টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে যে ছড়িয়ে যাচ্ছে, যে এটা বিশাল এবং মানে রিলিফ হচ্ছে মধ্যবিত্তের, সেই জায়গাতে আমার মনে হচ্ছে এটাও করা হয়েছে যে সামনে দিল্লির ইলেকশন আছে। দিল্লির ইলেকশন মানে হচ্ছে মূলত মধ্যবিত্ত মানুষের ইলেকশন। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ওরা এই জায়গাটাকে ধরতে চাইছে, যে দিল্লি ইলেকশনটাকে মাথায় রেখেও। আমার নিজের একটা ধারণা এটা, যে এর পরবর্তীকালে আমরা বুঝতে পারবো যে আসলে সত্যিকারের বাজেটটা কি হলো না হলো। এবং যদি আমরা বিগত কয়েক বছরের যদি বাজেট দেখি, কয়েক বছরকে আমি 2টো দশক বা 3টে দশকের কথা বলতে পারি, বাজেটে কি হলো না হলো তাতে কি খুব কিছু হেরফের হয়? আমার তো মনে হয় না। এর আগে যখন রেলওয়ের বাজেট হতো আলাদা করে, এখন রেলওয়ে বাজেটকে আর আলাদা করে হয় না, একটাতে একই বাজেট হয়। এই যে রেলওয়ে বাজেট হতো, তখন দেখানো হতো প্রথমে যেটা কি কোনো মাসুল বৃদ্ধি হচ্ছে না, কেউ যাত্রী ভাড়া বৃদ্ধি হচ্ছে না, কিন্তু পরবর্তীকালে দেখা যেত সেগুলো কিন্তু বাড়তে থাকছে, টাইম টু টাইম বাড়ছে। আমাদের এখানে যেমন বিদ্যুৎ মাসুল যদি দেখা যায়, আমরা 2015 সালে এটা নিয়ে একটা মুভ করেছিলাম। 2015 পর থেকে এখনও বিদ্যুৎ মাসুল আমাদের বেড়েই চলেছে। এইগুলো কি বাজেটে খুব আলোচনা হয়? আলোচনার মধ্যেই আসে না, কিন্তু সাধারণ মানুষকে তার গুণাগার দিতে হয়। তো আমারও মনে হয়েছে এই যে বাজেটটা যেটা হয়, সেটা এখনকার দিনে তার রেলেভেন্স হচ্ছে আসলে পলিটিক্যাল, মানে রাজনৈতিকভাবে ওই বাজেটটাকে তারা একটা ওয়েপেন হিসাবে তারা কাজে লাগাবার চেষ্টা। অর্থাৎ এই বাজেট কোথাও গিয়ে ভোট স্বার্থ বেশি পূরণ করে, মানে আমজনতার যে স্বার্থ সেটা কোথাও গিয়ে মানে পূরণ হয় না, এটাই কোথাও গিয়ে আপনি স্পষ্ট বলতে চাইছেন? আমার কাছে খুব পরিষ্কার এই ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা যদি প্রথম বাজেটের সময়কার আশেপাশে কথাগুলো শুনি, আমরা নরেন্দ্র মোদী বললেন বছরে 2 কোটি করে চাকরি হবে। এই তার যে মানে সময়কাল 2014 থেকে আরম্ভ করে আজকে 2025-এ, আমি যদি 10 বছর প্লাস বা 11 বছরের মধ্যে 11 বছর ধরে উনি কি টোটাল, তার কথা অনুযায়ী করা উচিত ছিল 22 কোটি মানুষকে চাকরি, ভারতবর্ষ সোনার দেশ হয়ে যেত। সেখানে দেখেছি কি আমরা, যে মূল্যবৃদ্ধি শুধু না, মূল্যবৃদ্ধির সাথে তাল মিলিয়ে বেকারি বৃদ্ধি হয়েছে। বেসরকারিকরণ শুধু না, আমি কি বেকারি বৃদ্ধি হয়েছে, বেকার বাড়ছে। 2 কোটি চাকরিটা একদম ওদের নিজেদের কথাই হচ্ছে, এগুলো হচ্ছে সমস্ত ওই বলতে হয় বলে বলা।
একজন প্রধানমন্ত্রী দেশের বাজেট বা তার আশেপাশে তিনি কথা বলছেন, নির্বাচনে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেগুলো নাকি সব কথার কথা বলতে হয়। এইখানে আমার নিজের ধারণা বাজেট থেকে খুব একটা কিছু আশা করার কোনো মানে হয় না। যেমন কি মূল্যবৃদ্ধি কমার কোনো ইঙ্গিত কোনো কিছু নেই। এই মুহূর্তে যদি বলে এই মুহূর্তে হ্যাঁ এখন তো সবজির দাম কম, কিন্তু এই সবজির দামটা কম কেন চাষিরা পয়সা পায় না, কেন চাষিদেরকে আজকে বলছে যে আজকের বাজেট নাকি খুব ফার্মার্স ফ্রেন্ডলি হয়েছে। তো ফার্মার্স ফ্রেন্ডলি যদি হয় তাহলে চাষিরা ওই দিল্লির সীমান্তে বসে থাকছে কেন এখনও? তাদের এমএসপি কেন দেওয়া হয় না? তাদেরকে এই নিরাপত্তা, তাদের যে ফসলের নিরাপত্তা সেটা কেন দেওয়া হয় না? তাদের যে ফসলের মূল্যের নিরাপত্তা সেটা কেন নিশ্চিত করা হয় না? এইগুলো আমার ধারণা এগুলো বাজেটে কখনো আসে না, এগুলো আমাদেরকেই তুলে ধরতে হবে। একদমই সব কিছুই ভোট রাজনীতির স্বার্থে। এই প্রসঙ্গে আমার একটা কথাও মনে পড়ছে যে কুম্ভ মেলা, সেটাও কোথাও গিয়ে ভোট রাজনীতির স্বার্থেই এত প্রচার, এমনটাও কিন্তু ইতিমধ্যেই কথা শুরু হয়ে গিয়েছে। কারণ যে বিশৃঙ্খলার ছবি দেখা গেল, যে এতগুলো মানুষের মৃত্যু পদপিষ্টের ঘটনায়, সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে সরকার উদাসীন থেকেছে, প্রচারে যতটা গুরুত্ব দিয়েছে এই নিয়ে প্রশ্ন হচ্ছে। আমার কাছে এটা মনে হয়েছে, আমি আরও দু একটা চ্যানেল কথা বলছিল তার সাথেও বলেছি আমি, সেটা হচ্ছে খুন করা হয়েছে, এই মানুষগুলোকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। এবং তার জন্য সেখানকার প্রশাসন, শুধুমাত্র উত্তরপ্রদেশের সরকারকে আমি বলছি না, এমনকি আমাদের যে ইউনিয়ন গভর্নমেন্ট, কারণ দুজনেই নরেন্দ্র দামোদর দাস মোদী এবং যোগী আদিত্যনাথ, এরা দুজনেই মিলে ফুল পেজ কি বলে অ্যাড দিয়ে পেপারে বিভিন্নভাবে প্রচার করে তারা মানুষকে ডেকে নিয়ে গেছে। তুমি মানুষকে ডেকে নিয়ে গেছো, তার মানে কি তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তোমার। তার শুধু নিরাপত্তা নিশ্চিত করতে হবে না, তাকে নিরাপত্তা দেওয়া, তার বাসস্থানের ব্যবস্থা করা, তার ভালো মন্দ সমস্ত কিছু তোমাকে দেখতে হবে। সেখান থেকে প্রথম দিন যখন এই ঘটনাটা ঘটে, তারপরে যোগী আদিত্যনাথের কাছ থেকে আমরা কোনো স্টেটমেন্ট আমি অন্তত দেখিনি। অদ্ভুতভাবে স্টেটমেন্ট দেখলাম সেটা হচ্ছে প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছেন যে একটা ঘটনা ঘটেছে, সাময়িকভাবে একটু বিশৃঙ্খলা হয়েছিল, এবার সব স্বাভাবিক হয়ে গেছে। যখন উনি বলছেন তখন সরকারিভাবে ওরা স্বীকার করছে যে 30 জন মানুষ মারা গেছে, 30 জন মানুষ ওখানে মরে গেছে, পায়ের তলায় চাপা পড়ে মরে গেছে। সেই 30 জন তাদের হিসেব অনুযায়ী, পরে আমরা দেখেছি, ওরা বলার পরেও আমরা দেখেছি যে প্রায় 58 জন মানুষের আমরা ছবি দেখেছি, তাদের ছবি পাঠানো হয়েছে। সেখানে আমাদের মনে হয়েছে যে এই যে অপরাধ, এই যে অন্যায়, এই যে গাফিলতি, এই সমস্ত দায়টা, কারণ সফল হলে পরে তখন দায় কার মাথায় মুকুট? মোদির মাথায় মুকুট, আদিত্যনাথের মাথায় মুকুট। তাহলে যদি বিফল হও, যদি তুমি এই যে মানুষের যে মৃত্যু, তার দায়টাও তোমাকেই নিতে হবে। এবং সেই অনুযায়ী আমার নিজের মত হচ্ছে এরকম একটা ম্যাসিভ ডিজাস্টারের ক্ষেত্রে এই দুজনের ক্ষেত্রে তাদের দুজনকেই বুক করা উচিত, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত, এবং এই ফৌজদারি মামলা এবং একটা বিচার বিভাগের তদন্ত হওয়া উচিত, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। শুধুমাত্র যদি সরকার কোনো তদন্ত করে, সেই তদন্তে কোনো সত্য উদ্ঘাটিত হবে না। কারণ একটা অপরাধ যে হয়েছে তার প্রমাণ হচ্ছে তার যে সিসিটিভি ফুটেজগুলো যেটা, সেই ফুটেজগুলো সাক্ষ্য প্রমাণ লোপাটের জন্য সেই ফুটেজগুলোকে লোপাট করে দেওয়া হয়েছে মানুষের কাছে। মানুষ জানে না ওখানে কি ঘটেছে না ঘটেছে। কিন্তু আমরা যারা এখানে, আমি এটা নাম করেই বলতে পারি, এখানে বিজেপির যে সমস্ত নেতারা এই আরজি কর নিয়ে গলা ফাটাচ্ছেন, হয়তো কথাটা ঠিকই বলছেন, আমি ধরে নিলাম যে এখানে সাক্ষ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। এখানে তো সাক্ষ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে, তার জন্য সিবিআই তদন্ত করেছে। তদন্তের রিপোর্ট কী হয়েছে, চার্জশিট জমা দেয়নি, তদন্তের রিপোর্টে কী দিয়েছে আমি জানি না। কিন্তু এটা তো দেখেছি যে ওখানে প্রায় 60 থেকে 70 জন মানুষ মারা গেছে, বহু কিচ্ছু হয়নি। এবং সেখানে এরা যারা এখানে বলছিল তারা কেন দাবি তুলছে না যে ওখানে এটা কেন ওখানে সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে না? কেন এখানে, আমি অন্য রাজ্যের কথা, অন্য রাজ্য থেকে যারা গেছে তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি, আমি বলছি সেটা হচ্ছে যে মানুষগুলো বাংলা থেকে গিয়ে ওখানে হারিয়ে গেছে বা মারা গেছে, তাদের কথাটা আমি বলছি যে তাদের ব্যাপারে এরা কেন সচেতন নয়, এরা কেন কোনো একটু শব্দ উচ্চারণ করছে না। আমার কোথাও না কোথাও গিয়ে এটা মনে হয়েছে, আমি বারবার করে এই কথাটা বলেছি বহু জায়গাতে, নাগরিকদের
নাগরিকদের সচেতন হতে হবে, নাগরিকদেরকে জবাবদিহি চাইতে হবে। সরকারটা তোমার নয়, সরকার কারোর জমিদারি নয়, সরকার হচ্ছে যারা নির্বাচক, তারা নির্বাচিত করেন একটা সরকারকে। সেই সরকার এই নির্বাচকদের কথা যদি না শোনে, এই নির্বাচকদেরকে যদি এড়িয়ে চলে, এই নির্বাচকদের বিরোধিতা করে, তাহলে তার বিরোধিতাটা সিটিজেন্সদের একটা ডিউটি হিসেবে, কর্তব্য হিসেবে দেখা উচিত বলে আমার মনে হয়।